মুক্ত কলকাতা আজ হাঁটি, 10 দিক মানুষেরই মুখ। মুক্ত কলকাতা ফের হাঁটি, তুলে ধরি আশার চিবুক। অনেক আশা জাগিয়ে স্মৃতির শহরে আজ করা নাচছে ভোট। এই গঙ্গা তীরের শিরশিরে হাওয়াতেও বুঝলেন সেই উত্তাপ ভালোভাবেই মালুম হচ্ছে। তবে আজকের অনুষ্ঠানটা একটু আলাদা। দেখুন, নিউজ চ্যানেলের অনুষ্ঠান মানেই কি শুধু আর শুধুমাত্র তরজা? নিউজকে নয়েজ থেকে আলাদা করার চেষ্টা এবিপি আনন্দ তার মতো করে তার ছোট্ট ক্ষমতায় বহুদিন ধরে চালিয়ে যাচ্ছে। তাই আজ এই পরিসরে সদ্য শীতের মুখে এই মনোরম গঙ্গাবক্ষের অজুহাতে আসুন না আমরা আমাদের এই প্রিয় শহরটাকে নিয়ে, যেখানে আমার এবং আমাদের মধ্যে অনেকেরই জন্ম হয়েছে, এই কলকাতাকে নিয়ে, আমাদের স্বপ্নগুলো নিয়ে কথা বলি। কেমন দেখতে চাই এই শহরটাকে, আর কি দেখতে চাই না, যাবতীয় ভালো লাগা আর মন্দ লাগাগুলোকে এই ঠান্ডা গঙ্গার হাওয়ায় একেবারে মন খুলে আজ ভাসিয়ে দিই। কৃতি মানুষ যারা এই মুহূর্তে গঙ্গাবক্ষে আমার সঙ্গে এই অনুষ্ঠানে আছেন, তাদের প্রশ্নও থাকবে। আর অতিথিদের কথার মাঝে আমিও রাজনীতির কচকচি থেকে একটু বেরিয়ে অনেকটা গল্প দাদুর ভূমিকায় অবতীর্ণ হয়ে এই শহরটার কিছু জানা আর কিছু অজানা গল্প আপনাদের সামনে রাখব। আমাদের আজকের সভার বিষয়, দুয়ারে ভোট করা নারে, জোর টক্কর গঙ্গা পারে, মেটাতে কলকাতার দাবি, কাদের কাছে ম্যাজিক চাবি। আমার প্রথম বক্তা তন্ময় ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। 1923 সালে বাংলার তৎকালীন স্থানীয় প্রশাসন সংক্রান্ত মন্ত্রী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের মাধ্যমে কলকাতা পৌরসভা গঠিত হয়। 1924-এ হয় প্রথম নির্বাচন। প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডেপুটি মেয়র জনাব সুরাওয়ার্দী সাহেব, প্রথম সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র বসু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চেয়েছিলেন দরিদ্র নারায়ণের সেবা হবে কলকাতা পৌরসভার সবচাইতে অগ্রাধিকার প্রাপ্ত কাজ। সুভাষ বসুর উপর দায়িত্ব ছিল তার রূপায়ণের। 10 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন মেয়র। সুভাষ বসু দরিদ্র নারায়ণের সেবাকে বেদবাক্য হিসাবে ধরে নিয়ে তার সঙ্গে অবৈতনিক প্রাথমিক শিক্ষা, বিনামূল্যের চিকিৎসা এবং ডিসপেন্সারি, দুধ এবং জলের সরবরাহ উন্নত করা, বস্তি উন্নয়ন এবং শহরতলির উন্নয়নে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন। 1925-এর 15ই নভেম্বর সুভাষ বসুর উদ্যোগেই প্রথম কলকাতা পৌরসভার পত্রিকা বেরোয়, যার নাম ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট। সুভাষ বসু মেয়র হয়েছিলেন 1930 সালে। জেল থেকে নির্বাচন লড়েছিলেন, জে.এন. বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, মেয়র হয়েছিলেন। 30-31 এই 2 বছর সিএসসির হিসেবের খাতায় এই 2 বছর হচ্ছে সিএসসি আগে যে দামে বিদ্যুৎ দিত তার চাইতে কম দামে কলকাতা শহরের মানুষকে বিদ্যুৎ দিয়েছিল। সুভাষ বসু বাধ্য করেছিলেন তার চাইতে কম দামে কলকাতার মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য, এবং সুলভে বিদ্যুৎ পরিষেবা দেওয়া এটা প্রথম চালু করেছিলেন সুভাষ বসু। সুভাষ বসু ইউরোপ সফরে গিয়েছিলেন। এই সফরকালে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে গিয়েছিলেন। ভিয়েনা শহরের দীর্ঘদিনের মেয়র ছিলেন কার্ল জাইৎস বলে একজন মানুষ। তিনি ভিয়েনাকে একটি সমাজতান্ত্রিক ধাঁচের শহর হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। সুভাষ বসু এই উদ্যোগকে দেখে তার অতি বড় সমর্থকে পরিণত হয়েছিলেন এবং কলকাতা কর্পোরেশন পরিচালনায় সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছিলেন। এতগুলো অতীতের কথা আনবার উদ্দেশ্য একটাই, যে দরিদ্র নারায়ণের সেবা যদি সুভাষ বসুর প্রথম চাওয়া হয়ে থাকে, বামপন্থীরা তাদের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছে ওয়ার্ডে ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন। করোনাকালে, লকডাউনকালে শ্রমজীবী ক্যান্টিন, আজকেও যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন চলছে। ইতিমধ্যে এবিপি আনন্দ এই নিয়ে বিশেষ শো করেছে এবং গোটা কলকাতা শহরের মানুষ জানে
যেই সময় বামপন্থীরা গরিব মানুষকে কম পয়সায় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার জন্য কি উদ্যোগ নিয়েছে। তাহলে সুভাষ বসুর শব্দটাকে আজকের মাটিতে প্রয়োগ করবার চেষ্টা করছে কারা? দুই, সুভাষ বসু 30-31 সালে, এই 2 বছরই, আমি আবার রিপিট করছি, সিএসসির হিসেবের খাতা খুলে দেখুন, 29-এর থেকে 30, 30-এর থেকে 31 বিদ্যুতের দাম কম ছিল কলকাতা শহরে, তারপর আর কোনো দিন কমেনি। আর 2011 সালের পরে কলকাতা শহরের মানুষকে 14 বার অতিরিক্ত বিদ্যুৎ বৃদ্ধির দায় নিতে হয়েছে। 14 টাইমস, 14 বার অতিরিক্ত বিদ্যুতের পয়সা তাদেরকে দিতে হয়েছে। কলকাতার মানুষ, আপনারা সবাই এখানে আছেন, সকলের অভিজ্ঞতায় আছে। 3, সুভাষ বসু ডিসপেন্সারি বিনামূল্যের, চিকিৎসা কেন্দ্র বিনামূল্যের চালাতে চেয়েছিলেন। কলকাতা কর্পোরেশন এলাকায় গত 11 বছরে যে ডিসপেন্সারি চালু ছিল সেই ডিসপেন্সারির সংখ্যা কমেছে। কর্পোরেশন পরিচালিত স্কুল, তার সংখ্যা কমেছে। 10 দফা কর্মসূচির ভিতর কলকাতা শহরের নিকাশি ব্যবস্থাকে জোরদার করার কথা ছিল। সামান্য বৃষ্টিতে কলকাতা শহরের চেহারা কি হয় আপনারা সবাই জানেন। আদিগঙ্গার সংস্কার সহ বাগজোলা খাল, যেখান দিয়ে আমাদের বেশিরভাগ শহরের জল নিষ্কাশিত হতে পারে, সেই বাগজোলা খালের কোনো সংস্কার কাজ গত 11 বছর ধরে হয়নি। সুভাষ বসু সেদিন ভেবেছিলেন নিকাশি ব্যবস্থার উন্নয়ন, আর আজকে নিকাশি ব্যবস্থার অপদার্থতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সামান্য বৃষ্টিতে গোটা কলকাতা শহর জলের তলায় চলে যায়। বেহালা থেকে শুরু করে একেবারে উত্তর কলকাতার যে কোনো পাড়ায় ঢুকলে পরে আপনি তার প্রমাণ পান। আপনি তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস জানুন, শেষ কলকাতা কর্পোরেশন পরিচালনা করেছিল বামপন্থীরা 2005 সালে, বিকাশ ভট্টাচার্য মেয়র। 2010 সাল থেকে কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে। 2005 সালে বামফ্রন্টের যারা প্রার্থী হয়েছিলেন, জয়ী এবং পরাজিত, তাদের ভিতর 97 জন 2010 সালের নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন। 2005 এবং 2010-এ তাদের দেওয়া হলফনামা এবিপি আনন্দ যদি একসঙ্গে নিয়ে এসে জোগাড় করে আর্কাইভ থেকে দেখায়, তাহলে দেখবেন এই 99 জনের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছিল 99 জনের মিলে গড় 22%। আজকে 2021 সালে নির্বাচন হচ্ছে। শেষ নির্বাচন থেকে এই নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচনে লড়েছিলেন এবং এবারেও নির্বাচনে লড়ছেন, তাদের পেশ করা এফিডেভিট থেকে আপনি যদি হিসেব করেন, তাহলে পরে দেখবেন সম্পত্তি বৃদ্ধির গড় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের 372%, সকলের মিলে গড় করলে পরে। এমন তার মধ্যে আছেন যার একারই সম্পত্তি বৃদ্ধির গড় 1700%। আমি এই আলোচনার মধ্যে যেতে চাই না একটাই কারণে, সেটা হচ্ছে এখন এটা সবাই বোঝেন প্রায়, যে তৃণমূল কংগ্রেসের আমলে কাউন্সিলর হওয়া মানে বেড়ার বাড়িটা 4 তলা হওয়া, সব ঘরে এসি ঢুকে যাওয়া। তৃণমূল কংগ্রেসের আমলে পঞ্চায়েতের মেম্বার হওয়া মানে সাইকেল কিংবা হাঁটা পথটা মোটর সাইকেল হয়ে যাওয়া। তৃণমূল কংগ্রেসের আমলে বড়োর চেয়ারম্যান হওয়া মানে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হওয়া মানে তার অগাধ সম্পত্তির বৃদ্ধি পাওয়া। তৃণমূল কংগ্রেসের আমলে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী হওয়া মানে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ মিলে 4 কোটি টাকা হওয়া। এই সব কিছু এখন কলকাতা শহরের প্রায় সব মানুষ জানেন। উল্টো দিক থেকে যদি আপনি দেখেন, অতি সম্প্রতি ভারত সরকারের নীতি আয়োগ তারা একটি তথ্য প্রকাশ করেছে, যে তথ্যে দেখা যাচ্ছে যে কাজ তৈরি করবার হিসেবে কলকাতা শহর 100-র ভিতর পেয়েছে 3 নম্বর, দেশের সমস্ত শহরের ভিতর সবচাইতে নিচে। সবচাইতে উপরে বেঙ্গালুরু 79, এমনকি ছত্তিশগড়ের রায়পুর 63, কলকাতা 3। আমি জানি আমার বন্ধু সমীর চক্রবর্তী জবাব দিতে গিয়ে বলবেন ফ্রিতে রেশন দেওয়া হয়, শ্রমজীবী ক্যান্টিন ট্যান্টিনের কথা বলার কোনো কারণ নেই।
প্রথম কথা, ফ্রিতে রেশন যেটা দেওয়া হয় সেটা কতটা ভারত সরকারের কতটা রাজ্য সরকারের তা নিয়ে অনেক বিতর্ক আছে। ভারত সরকার অভিযোগ করছে যে 1.5 কোটি রেশন কার্ড জালিয়াতি, জাল দেখিয়ে ভারত সরকারের কাছ থেকে ফ্রিতে রেশনের সামগ্রী আনা হচ্ছে। আমি সে বিতর্কটাতেও যেতে চাই না, সত্য মিথ্যা যতক্ষণ না আবিষ্কৃত হচ্ছে। কিন্তু এখন যেটা নতুন সমস্যা সেটা হচ্ছে ডিলাররা এই সিস্টেমে, দুয়ারে রেশনের সিস্টেমে রাজি হচ্ছেন না। ফলে দুয়ারে রেশনের প্রকল্পটা বন্ধ হয়ে যাবে। অনেক বড় বড় করে ঘোষিত প্রকল্প ছিল স্বাস্থ্য সাথী, সব মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্যের আওতায় যখন আনাই হচ্ছে, তখন আর কলকাতা কর্পোরেশনের আন্ডারে ফ্রি ডিসপেন্সারি থাকার দরকার কি? বিনামূল্যের দাতব্য চিকিৎসালয় থাকার দরকার কি? তত্ত্বের দিক থেকে ঠিক, কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বেশ কতগুলো নার্সিং হোম তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা পাচ্ছে না বলে রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আপনারা ইতিমধ্যে এটাও জেনেছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যান্সার, ডায়াবেটিস সহ অনেকগুলো মারণ রোগের ওষুধ সরবরাহ করা বিভিন্ন সরকারি হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছে, কারণ তারা বলছে তাদের কাছে টাকা নেই। তাহলে এই যে বাগাড়ম্বর করে ঘোষিত প্রকল্প, যার সর্বশেষ উদাহরণ লক্ষ্মী ভাণ্ডার, সুভাষ বসু প্রথম মানুষ যিনি কলকাতা শহরের বিভিন্ন রাস্তাকে বিভিন্ন দেশপ্রেমিক মানুষের নামে নামকরণ করার উদ্যোগ নিয়েছিলেন। সুভাষ বসু ইজ দ্য ফার্স্ট ম্যান। এখন কোনো বিখ্যাত মানুষের নামে না, লক্ষ্মী ভাণ্ডার বলে একটি প্রকল্প চালু হলো হিন্দু ধর্মের একজন দেবীর নামে, যে দেবী ধন দেন। 500 টাকা করে ঘরে ঘরে পাবেন, খুব ভালো প্রকল্প। সমস্যা হচ্ছে এইটা যে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার একটা বিউটি এইটা, এটা সমীর চক্রবর্তীও জানেন, তা হচ্ছে এই যে লোকসভা বা বিধানসভায় বাজেটে পেশ না করলে 1 টাকাও রাজ্য সরকার, দিল্লির সরকার খরচ করতে পারে না। আমার প্রথম জিজ্ঞাসা, রাজ্যের বাজেটে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়েছিল? উত্তর না। বাজেটের পরের দিনের আনন্দবাজার খুলুন, বর্তমান খুলুন, প্রতিদিন খুলুন, গণশক্তি খুলুন, কোনো কাগজে পাবেন না। তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা বাজেটের পরের। প্রথমে বলা হলো 11,000 কোটি টাকা, ইতিমধ্যে আমরা জেনেছি দেওয়া হয়ে গেছে 17,000 কোটি টাকা। তাহলে এই 17,000 কোটি টাকা আসবে কোত্থেকে? একটাই রাস্তা, বাজেটে অন্য দপ্তরের জন্য টাকা অ্যালট করা ছিল, সেই দপ্তরের টাকা কেটে এখানে আনতে হবে। ইতিমধ্যে কাটা হয়েছে কি? কাটা হয়েছে সড়ক পরিবহন, পিডব্লিউডির 60%। তাহলে এবছর সড়ক পরিবহনের হাল কি হবে? সড়ক উন্নয়নের হাল কি হবে? কাটা হয়েছে কি? আদিবাসী তপশিলি উন্নয়নের বাজেটে অ্যালটেড টাকার 32%। তাহলে আদিবাসী তপশিলি উন্নয়নের জন্য যে অর্থ ব্যয়িত হওয়ার কথা, সেই অর্থের কি হবে? কাটা হয়েছে কি? সংখ্যালঘু উন্নয়নের জন্য যে বাজেটে বরাদ্দ হয়েছিল তার 28%। তাহলে এই 3টে দপ্তরে যে কাজ বাজেটে বলা হয়েছিল সে কাজ হচ্ছে না, তার বদলে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে। হোক, সমস্ত মানুষ যাদের প্রয়োজন তারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করুন, টাকা পান। কিন্তু 80 টাকার সর্ষের তেল 200 টাকা হয়ে যাওয়ার পরে 500 টাকা পাওয়া মানে কি? মহিন্দাকে জবাব দিতে হবে। 414 টাকার রান্নার গ্যাস 956 টাকা হয়ে যাওয়ার পরে 500 টাকা পাওয়ার মানে কি? 14 বার বিদ্যুতের বিল বাড়ার পরে 500 টাকা পাওয়ার মানে কি? আমার পাশের বাড়িতে এক ভদ্রমহিলা থাকেন, লোকের বাড়িতে বাসন মাজার কাজ করেন। ভদ্রমহিলা আমাকে একদিন বললেন, দাদাবাবু এই 500 টাকা পেয়ে আমার খুব উপকার হয়েছে। আপনার নিশ্চয়ই হয়েছে, যত মানুষ পেয়েছে সবারই উপকার হয়েছে। ভদ্রমহিলার স্বামী প্রত্যেক দিন মদ খেয়ে এসে ভদ্রমহিলাকে মারধর করেন। অনেকদিন আমাকে গিয়ে ঠেকাতে হয়েছে, আমার জাস্ট পাশের বাড়িতে থাকেন ভাড়াটে। অনেকদিন ঠেকিয়েছি। আমি ঠেকিয়েছি বলে ভদ্রমহিলা হয়তো আমার উপর একটু বাড়তি কৃতজ্ঞ। তিনি বললেন, আগে মদের পয়সা হিসাবে আমায় 600 টাকা দিতে হতো, এখন 100 টাকা দিতে হয়। বললাম কেন? বলল 500 টাকা তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাচ্ছি। নমস্কার। ধন্যবাদ তন্ময়দা। তন্ময়দাকে বিশেষ করে ধন্যবাদ যে তন্ময়দা সুভাষচন্দ্র বসুর কথা তুললেন।
1923 সালে সিইও হিসেবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ডাকে এবং তারপরে মেয়র হিসেবে 1930 সালে সুভাষবাবু কাজ শুরু করেন। আমি একাধিক কিংবদন্তি মিথ হয়ে যাওয়া গল্প এই অনুষ্ঠানে আনবো, কিন্তু তন্ময়দা রাজনীতিবিদ প্রত্যাশিতভাবে একেবারে শুরুতেই রাজনীতি প্রসঙ্গ নিয়ে এলেন। পরিষেবা নিয়ে, প্রার্থীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে নিঃসন্দেহে সমীর চক্রবর্তী জবাব দেবেন। কিন্তু আমি এই কলকাতায় বা যে কোনো নির্বাচনের আগে যে ভোট রাজনীতির ছবিটা হয় সেইটা নিয়ে একটু বিচিত্র গল্প আছে, বুঝলেন। শুধু দাদা ঠাকুরের গল্প নয়, সে যুগে জন্মভূমি পত্রিকায় একটা কার্টুনে যে ছবিটা দেখতে পেলাম সেটা কিন্তু এই 2021 থেকে খুব একটা আলাদা নয়। 1892 সাল, ছবির ট্যাগলাইন পোলিং চক্র। ছবিতে দেখা যাচ্ছে ভোটারকে চেয়ারে বসিয়ে তার দুটো হাত টেনে ধরেছেন দুজন, আর দুজন তার পা ধরে আপ্রাণ টানছেন। আরেকজন ভোটারকে জোর করে নেশাগ্রস্ত করে তার মূল্যবান ভোটটি কেড়ে নিতে চাইছেন। আর ভোটবাবু কি বলছেন জানেন? প্রায় ভোট সন্ত্রাসের কথা, কোট আনকোট যাচ্ছি। সবার ভোট কাড়িয়া লইয়া আমাকে দিবে, ইহার কোনো ব্যতিক্রম করিবেন না, করিবেন না, করিবেন না। মাতার দিব্য, জগন্নাথ ক্ষেত্রে সুভদ্রার দিব্য, কালীঘাটের হালদারদের দিব্য, আর বাগবাজারের মদনমোহন খোলার ঘরের দিব্য। যাই হোক, এই পুণ্যসলীলা মা গঙ্গার দিব্য আমার পরের বক্তা শ্রীমান শ্রীজাত। শুভ সন্ধ্যা। সময় যখন পাওয়া গেছে একটি কবিতা দিয়ে শুরু করি। আমার খুব প্রিয় কবিতা, অনেকেরই হয়তো, জয় গোস্বামীর লেখা। সেই কবিতার নাম নুন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই কবিতার মধ্যে আমাদের মতো সাধারণ নাগরিকদের সমস্ত চাওয়া হয়তো লুকিয়ে আছে। যে চাওয়ার কথা আমরা সারাক্ষণ মুখ ফুটে বলতে পারি না, কিন্তু মনে মনে বলে দিতে চাই। খুব বেশি চাওয়া নয়, একটু ঠান্ডা ভাতের পাশে টাটকা নুন। এই নুন অনেক কিছু হতে পারে। এই নুন পরিষেবা হতে পারে, এই নুন পরিবহন হতে পারে, খুব সাধারণ কিছু চাওয়া হতে পারে। কিন্তু সাধারণের বেশি আমরা সামান্য লোক যারা, তারা চাইতে চাই না, চাইতে জানিও না। আমি যে চাওয়াটার কথা বলবো, এখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা নিশ্চয়ই রাজনীতির দিক থেকে পরিষেবার চাওয়া পাওয়ার কথা তুলবেন পুরসভার কাছে। আমি একটা কথা বলতে চাই যে চাওয়াটা অসামান্য। ওই যে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, সেরকম গোলাপ চারা আমরা সবাই মাঝে মধ্যে একটু বিলাসিতা করে কিনি, ফুল হবে কি না হবে না জেনেই। আমি সেরকম একটা গোলাপ চারা নিয়ে এসেছি, প্রস্তাব নিয়ে এসেছি গোলাপ বাগানের, হবে কি না জানি না। আমি বেড়াতে খুব ভালোবাসি, আমি, দুর্বা, আমার স্ত্রী। আর আমাদের স্বপ্ন মাঝে মধ্যেই ওই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে ইউরোপ যাওয়া। তো সেটা যতবার গেছি ততবার মুগ্ধ হয়েছি একটাই কারণে, দেখেছি যে প্রতিটি শিল্পকর্মকে তারা কি যত্ন করে সংরক্ষণ করছেন, বুকে আগলে রেখে। এবং তার জন্য যে ব্যবস্থা, তার জন্য যে পরিকাঠামো, তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, তার কোনো তুলনা নেই। এবং আমরা যতবার গিয়েছি আমাদের সকাল থেকে রাত শুধু জাদুঘর দেখে কেটে গিয়েছে এবং নানান শিল্পীদের বাড়িঘর। কোনো একজন শিল্পী, তিনি হয়তো আঁকিয়ে, তিনি হয়তো কম্পোজার, তিনি হয়তো একজন ঔপন্যাসিক। তার একটা কলম, তার ব্যবহৃত খাতা, তার প্যালেট, রং তুলি,
তারা বুকে আঁকড়ে রেখে দিয়েছেন, আর যুগ যুগ ধরে পর্যটকেরা ফিরে যাচ্ছেন সেই সব দেখার জন্যে। আমি যতবার গেছি আমার ভীষণ মন ভালো হয়েছে, এবং একই সঙ্গে প্রত্যেকটি জাদুঘর, প্রত্যেকটি প্রদর্শনশালা, সংগ্রহশালা থেকে বেরোনোর সময় আমার মন খারাপ হয়েছে এটা ভেবে যে আমি এমন একটা শহর থেকে আসছি ইউরোপে, যে শহরের ঐশ্বর্য এর চাইতে কিছু কম নয়, যে শহরে এর চাইতে কম শিল্পী জন্মগ্রহণ করেননি, এর চাইতে কম জয়ী শৈল্পিক কাজ হয়নি, কিন্তু আমাদের কোথাও সেই সংরক্ষণের অভাব থেকে গিয়েছে, দিনের পর দিন ধরে থেকে গিয়েছে। এর মধ্যে কোথাও হয়তো সময়ের অভাব আছে, কোথাও হয়তো কিছুটা ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া আছে, কোথাও হয়তো একটু আগ্রহের কমতি আছে। কিন্তু আমার চাওয়া, যারাই আসুন পুরো ভোটে জিতে, আমার চাওয়া কলকাতাকে জাদুঘরের শহর তৈরি করা হোক। আমি জানি এই চাওয়া হয়তো মাটির থেকে অনেকটা উপরে, রোজকার দিন আনা দিন খাওয়া দুমুঠো ভাতের লড়াইয়ের সঙ্গে এর যোগ নেই, কিন্তু আমরা যে নদীটার উপর দাঁড়িয়ে আছি গঙ্গা, তার দুপারে অনেক সভ্যতা গড়ে উঠেছে, আর সভ্যতা কেবলমাত্র ভাতের লড়াই দিয়েও হয় না, তার পরিচয় শিল্প দিয়েও হয়। আমি নিজে শিল্পের সঙ্গে সামান্যভাবে যুক্ত বলে আমার এই মন খারাপটা আমাকে ঘুমোতে দেয় না অনেক সময়। সেদিন এক অনুষ্ঠানে, বই প্রকাশ অনুষ্ঠানে দক্ষিণ কলকাতার একটা ছোট্ট গ্যালারিতে গিয়েছি। আমারই অজ্ঞতা, আমিও জানতাম না। আমি যখন সেই গ্যালারিতে ঢুকছি, আমার এক তরুণ গায়ক বন্ধু আমাকে বললেন, তুমি কি প্রথমবার আসছো? আমি বললাম হ্যাঁ। ও, তুমি জানো না এটা দেবব্রত বিশ্বাসের বাড়ি? সেই বাড়িটার একতলা ক্যাফে হয়ে গিয়েছে, দোতলা গ্যালারি হয়ে গেছে। এই শহরে এরকম কত বাড়ি আছে। সুভাষ মুখোপাধ্যায়ের বাড়ি আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, জীবনানন্দ দাশের মেস আছে, বাড়ি আছে। এরকম নাম বলতে গেলে আজকের এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তালিকা শেষ হবে না। আমার মনে হয় যে অনেকখানি সময় ধরে, কোনো তাড়া নেই, কিন্তু কলকাতায় যে সমস্ত শিল্পী তাদের জীবন দিয়েছেন, যে সমস্ত শিল্পীর কাজের জন্য আজ আমরা বাইরে গিয়ে গৌরব করতে পারি যে হ্যাঁ, আমি জীবনানন্দের শহরের লোক, আমি সুনীতি কুমারের শহরের লোক, আমি সুভাষ মুখোপাধ্যায়ের শহরের লোক, তাদের কাজকর্মকে, তাদের বাসস্থানকে, তাদের রেখে যাওয়া চিহ্নগুলিকে আর একটু ভালো করে কি সংরক্ষণ করা যায়? যদি যায়, তাহলে আমরা যেমন বাইরে গিয়ে, যেমন ইউরোপে গিয়ে মুগ্ধ হয়ে সারাটা দিন কাটাই, আমাদের কাছেও কিন্তু বহু মানুষ আসবেন এই সমস্ত কিছু উপভোগ করার জন্য, এর স্পর্শ পাওয়ার জন্য। আমার মনে হয় কলকাতার এই একটি দিক বড় বেশি উপেক্ষিত, সব যুগেই, সব শাসকের যুগেই। হয়তো উপেক্ষিত এই কারণেই যে খিদের লড়াইয়ের পাশাপাশি এই লড়াই, শিল্পের লড়াই কখনো জায়গা করে নিতে পারে না, যেখানে এত কোটি মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতেই সরকারের বা যারা চালাচ্ছেন তাদের নাভিশ্বাস উঠে যায় সব সময়। সেখানে জীবনানন্দের একটা পাণ্ডুলিপি, দেবব্রত বিশ্বাসের একটা হারমোনিয়াম কতটা গুরুত্ব রাখে আমি জানি না, এ প্রশ্ন অনেকে করতে পারেন। কিন্তু আমরা যারা দিনের শেষে একটু গানের কাছে, একটু কবিতার কাছে, একটু ছবির কাছে নিজেদের ক্ষত ঢাকতে চাই, তাদের কাছে এটা খুব জরুরি। আমি সেই স্বপ্ন দেখি যে আজ থেকে 10 বছর পর যদি বেঁচে থাকি, পায়ে হেঁটে যদি কলকাতা ঘুরি, তাহলে প্রত্যেক মোড়ে একটি না একটি সংগ্রহশালা বা প্রদর্শনশালা পাবো, যেখানে আমার প্রাণের নাট্যকার, কবি, গীতিকার বা ছবি আঁকিয়ের কিছু একটা চিহ্ন জ্বলজ্বল করবে। আর আমি ইউরোপ গিয়ে মন খারাপ করব না, বরং আমার মনে হবে ইস, ইউরোপের এই শহরটায় কলকাতার মতো হলে পারত। এটা আমার চাওয়া, জানি না কখনো পাবো কিনা। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীজাত। একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইচ্ছা এবং অভিমান উঠে এলো শ্রীজাতর কথায়। গোলাপ চারাগুলোতে সত্যি সত্যি ফুল ধরুক, যারা যা চাইছেন, হ্যাঁ, সব চাহিদার পূরণ হয়তো একদিনে সম্ভব নয়, কিন্তু সেই চাহিদা আমাদের প্রশাসকদের কান পর্যন্ত পৌঁছক, এইটুকু আমাদের চাহিদা। স্মৃতি সংরক্ষণ মানে কি শুধুমাত্র নাম বদল? বোধহয় এই জরুরি প্রশ্নটারও উত্তর খোঁজার সময় এসছে। শুধুমাত্র রাস্তা কিংবা স্টেশনের নাম বদলে দিলেই কি স্মৃতি সংরক্ষণ করা যায়? আবার গোটা ফোকাসটা শুধু সংরক্ষণে চলে গেলেও মুশকিল, তাহলে গোটা শহরটা শুধুমাত্র জাদুঘরের শহরই হবে। প্রাণের ছোঁয়াটাও তো প্রয়োজন। যাই হোক, আমি জানি না, হয় আগের বক্তা কবি বলে, অথবা গঙ্গার ওপরই ভেসে আছি বলে বুদ্ধদেব বসুর কলকাতা কবিতাটা আর একবার মনে পড়ল। বুদ্ধদেব বসু লিখছেন, গঙ্গা থেকে বিশ্বের কূলে অবারিত হোক বাণিজ্য, তোমার সম্পদে চিন্তায়। কিন্তু এই কলকাতা শহরের গড়ে ওঠা থেকে এই শহরের সংস্কার
সব ক্ষেত্রেই দুর্ভাগ্যজনকভাবে ওই সম্পদের টানাটানি চলেছে চিরটা কাল। সেই যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকেই কলকাতার উন্নয়নের জন্য কি করে টাকা তোলা হতো জানেন? রীতিমতো সরকারি লটারি কমিটি করে লটারি বিক্রি করে। ভাবুন, 1836 সাল পর্যন্ত এই টাউন ইমপ্রুভমেন্ট কমিটি বা চলতি কথায় লটারি কমিটি লটারি বিক্রির টাকাতেই টাউন হল, বেলেঘাটা খাল, বহু রাস্তা তৈরি হয়েছে। আবার খানিকক্ষণ আগে তন্ময়দা যেরকম বলছিলেন, সুভাষচন্দ্র বসু 1924 সালে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ডাকে কলকাতা পুরসভার সিইও হলেন, তখন তিনি দায়িত্ব নিয়েই দেখলেন কলকাতা পুরসভার আর্থিক অবস্থা ভয়ানক খারাপ। তাই কলকাতা পুরসভার সিইও হিসেবে তার মাস মাইনের 3000 টাকার অর্ধেক অর্থাৎ 1500 টাকা তিনি প্রথম মাস থেকেই দান করে দিয়েছিলেন শহরের পরিষেবা খাতে খরচের জন্য। ভাবুন। যাই হোক, আমার পরের বক্তা নিঃসন্দেহে অনেক কিছু জবাব দেওয়ার দায় তার ওপর। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমন বাবু। সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অরাজনৈতিক শিল্প জগতের, শিল্প মাফ করবেন আমাকে, বিভিন্ন ক্ষেত্রে সমাজের, যেমন সুজাতবাবু রয়েছেন, আমার পূর্ববর্তী বক্তা চিত্রতারকা রয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার, রয়েছেন আরেকজন চিত্র তারকা অত্যন্ত জনপ্রিয়, তারকার ঘনঘটা। তার মধ্যে আমরা গুটি কয়েক রাজনীতির মানুষ এখানে জড়ো হয়েছি, হয়তো বেমানান। উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এই টেলিভিশনের মধ্যে দিয়ে, এবিপি আনন্দ চ্যানেলের সম্প্রচারের মধ্যে দিয়ে যে কোটি কোটি মানুষ এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের সবাইকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। সুমনবাবু, আমি শুরুতেই একটা কথা বলি, আমি কিন্তু একটু আতঙ্কিত আপনাদের আজকের এই অনুষ্ঠানে। তার কারণ হচ্ছে, মোহিতবাবু আছেন বিজেপির নেতা, আপনারা ক্রুজের ওপরে গঙ্গাবক্ষে কলকাতা পৌরসভার নির্বাচনের প্রাক্কালে আজকের এই যে সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি ভয় পাচ্ছি বিজেপির কোনো প্রবীণ নেতা না আবার বলে বসেন জলকেলি করছিলেন, কালকে আবার এই নিয়ে কোনো বিবৃতি না আসে। তার কারণ গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতাটা অত্যন্ত তিক্ত। সুমনবাবুরা এই ধরনের অনুষ্ঠানই করেছিলেন, সেটা বোধহয় পয়লা বৈশাখ ছিল, আমার স্মৃতিশক্তি যদি ঠিক থাকে। তাতে জলকেলি এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু অসাংবিধানিক কথা, যেটা ভদ্র সমাজে কারোর বলা উচিত না, সেই ধরনের কথার কিন্তু আমরা প্রতিফলন দেখেছিলাম। সুতরাং যখন জানলাম যে এইখানে ক্রুজের ওপরে অনুষ্ঠান, আনলাম সেই একই জায়গা গঙ্গাবক্ষ। আপনারা তো কলকাতা পুরসভার প্রাক্কালের এই অনুষ্ঠান, এই তো সেই হুগলি নদী যেখানে 1690 সালে আরেকটু এগিয়ে গেলে উত্তরের দিকে কাশীপুর এবং শামপুকুরের মধ্যে, সেখানেই তো প্রথম এসে নেমেছিলেন। সে তো আজ থেকে 331 বছর আগের কথা। তা সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত কলকাতা শহর, তখন তো গোবিন্দপুর এবং সুতানটি দুটি গ্রাম, পরবর্তীকালের কলকাতা মহানগরী। আমি শুরুতেই আপনাদের ক্যাপশন, আজকে এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে আপনারা খুব সুন্দর ক্যাপশন বানান, আজকেও বানিয়েছেন। আপনারা বলেছেন সুমনবাবুরা, দুয়ারে ভোট কড়া নাড়ে, তার কারণ 19 তারিখে ভোট, দরজায় ভোট কড়া নাড়ছে, জোট টক্কর গঙ্গা পাড়ে। 3 নম্বর লাইনে এসে বলেছেন, মেটাতে কলকাতার দাবি, কাদের হাতে কাছে ম্যাজিক চাবি। সুমনবাবুদের ক্যাপশন দেখুন। একটা কথা আমার রাজনৈতিক অভিজ্ঞতায় আমি বুঝেছি যে একটা ডেভেলপমেন্ট 4টে করে নতুন ডিমান্ডের জন্ম দেয়, অর্থাৎ একটা উন্নয়ন 4টে করে দাবির জন্ম দেয়, নতুন ডিমান্ডের জন্ম দেয়। তার মানে তৃণমূল সরকারটা কাজ করেছে 5 বছরে, তাই জন্যই তো মানুষের প্রত্যাশা বেড়েছে এবং দাবির প্রশ্নটা আসছে। আমি আমার বক্তব্যে আসবো, তার আগে তন্ময়বাবু আমার নাম করে দুটো কথা বলে গেছেন, আমার নামটা না করলে আমি উত্তর দিতাম না। অনেকে অনেক কথা বলে, উত্তর দিতে নেই, গ্রাহ্য না করাটাই সমীচীন। কিন্তু যেহেতু সরাসরি নাম ধরে বলেছেন, তা তন্ময়দাকে আমি দুটো প্রশ্নেরই উত্তর দিই।
তিনি বললেন মমতা ব্যানার্জির ভাতৃবধূর কথা, তারা 3 কোটি না 4 কোটি টাকার সম্পত্তির মালিক, কেউ ব্যবসা করে হতেই পারেন। তন্ময়বাবু, আপনারা তো কমিউনিস্ট পার্টি করেন। সর্বহারার নেতা জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী, তার ছেলে কতশো কোটি টাকা খরচা করে ইস্টার্ন বিস্কিট কোম্পানি লিমিটেডের মালিক হয়েছিলেন। উত্তরটা দেবেন বাংলার মানুষের কাছে। তন্ময়বাবু, আমি জানি না এই গঙ্গার জল, ওনারা কমিউনিস্ট, ওনারা আবার দেব দেবী গঙ্গা আচার এগুলো মানেন না। তা অনেকবার নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম করলেন। 24 সালে দেশবন্ধু তাকে নিয়ে এসেছিলেন সিইও করে। 30 সালে তিনি কলকাতা পুরসভার মেয়র হন এবং নাকি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন থেকে তিনি মানুষের জন্য বিল লাঘব করে দিয়েছিলেন। তা তন্ময়বাবু, আপনারা তো 1985 সালে কলকাতা পুরসভা দীর্ঘদিন বন্ধ ছিল, নির্বাচন, আপনারা নির্বাচিত হলেন, কমল বোসকে মেয়র করেছিলেন। তা সেদিন হয়তো বাংলার মানুষ আশান্বিত হয়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদাঙ্ক অনুসরণ করে ওই ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের থেকে কিছুটা সাধারণ মানুষের ওপর থেকে ভাল লাঘব করে দেবেন। তা না করে উল্টে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনটা গোয়েঙ্কাদেরকে আপনারা উপঢৌকন দিয়েছিলেন, মনে পড়ে? আমি তিক্ত কথায় যেতে চাইছি না আজকের দিনে। তার কারণ গিরগিটি যেমন রং বদলায়, তন্ময়বাবুরাও রং বদলাচ্ছেন। আজকে নেতাজির কথা ওনাদের মুখে শুনে ভালো লাগলো, ভূতের মুখে রাম নাম। আচ্ছা তন্ময়বাবু, 42 সালে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকেই আপনারা তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী তোজোর কুকুর বলে গালাগালি করেছিলেন, মনে পড়ে? অবিভক্ত কমিউনিস্ট পার্টি। আমি প্রশ্নটা ছুড়ে দিলাম আপনার কাছে, কেন খোঁচাতে যাচ্ছেন? তার কারণ গিরগিটির যেমন রং বদলায়, আপনাদের রঙও বদলাচ্ছে। আগে অবিভক্ত কমিউনিস্ট পার্টি, পরবর্তীকালে 62 সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ এবং তার পরিণাম 64 সালে কমিউনিস্ট পার্টির বিভাজন। তার কারণ সিপিআই রইল এবং সিপিএম এর জন্ম হলো। আর 2021 সালে পৌরসভার নির্বাচনে এসে দেখছি কি একটা নতুন নাম, কমিউনিস্ট পার্টি বললে আর মানুষ খাচ্ছে না, মানুষ তাকে বর্জন করছে। তাই কি রেড ভলেন্টিয়ার, এই নতুন নামে আত্মপ্রকাশ। আমি জানতে চাইছি কিসের ভয় লক্ষ্মীর ভাণ্ডারকে? আমার প্রশ্ন আপনার কাছে। তন্ময়বাবু, 80-র দশকে বেকার ভাতা শুরু করেছিল আপনার সরকার, বাজেটে পাশ করিয়েছিলেন, 50 টাকা করে মাসিক বেকার ভাতা ছিল। কেনই বা চালু করেছিলেন 10 বছরের মধ্যে? কেন সেটা অ্যাবলিশ করেছিলেন? আমি জানতে চাইছি আপনার কাছে, আমি প্রশ্ন করছি। দীর্ঘ বক্তৃতা করার অবকাশ নেই, সুমনবাবুও সে সুযোগ আমায় দেবে না, এক্ষুনি ঘন্টা বাজাতে শুরু করবেন। আমি শুধু দুটো কথা আপনাদের কাছে বলবো, দুটো চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কৈশোরকাল, আমাদের যৌবনকাল। আমার জন্ম উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে, মানিকতলার কাছে। আমি 80-র দশক 90 দশকের কথা বলছি। একটু বৃষ্টি হলেই গলা জল, সেই জল ঠেলে মানিকতলা বাজার অবধি যেতে হতো বাজার করতে। তখন সিপিএম এর পৌর বোর্ড। 85 সাল থেকে 90 সাল কমল বসু মেয়র, 1990 সাল থেকে 2000 দুটো টার্ম প্রশান্ত চ্যাটার্জি মেয়র সিপিএম এর, মনে পড়ে তন্ময়বাবু? রাস্তাঘাটের কি অবস্থা, খানাখন্দে ভর্তি, চতুর্দিকে আবর্জনা, অস্বীকার করতে পারেন? বাসে বাদুড় ঝোলা ভিড়। কলকাতা মহানগরী স্লথ নগরীতে পরিণত। 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা সময় লাগতো, মনে পড়ে তন্ময়বাবু? একটা বিতর্ক হয়েছিল জানেন সুমনবাবু, আমি তখন কংগ্রেসের ছাত্র পরিষদ করি, 1986 সালে। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, রাজীব গান্ধী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। স্যাস, অনেকটা সময় নেব না, আমি ছোট করেই বলে দিচ্ছি, স্যাস বলে একটা এয়ারলাইন কোম্পানি এখনো আছে, স্ক্যান্ডিনেভিয়ান এয়ার সার্ভিসেস, ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি মিলিতভাবে। তারা কলকাতা থেকে তাদের সার্ভিস উইথড্র করেছিলেন। তাতে সিপিএম এর খুব গায়ে জ্বালা ধরেছিল, তারা রাজীব গান্ধীকে গালাগালি করেছিলেন এবং বলেছিলেন যে রাজীব গান্ধী নাকি পশ্চিমবাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ করছে বলে স্যাস বিমান নাকি কলকাতা থেকে উইথড্র করা হয়েছিল। রাজীব গান্ধী লোকসভার ভিতরে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন যে ইট ইজ নট মি, ইট ইজ ইউ, ফর ইয়োর মিসরুলিং ক্যালকাটা হ্যাজ বিকাম আ ডাইং সিটি। মনে পড়ছে তন্ময়বাবু? দেয়াল লিখেছিলেন 87 সালের নির্বাচনে, সেই নির্বাচনে আমিও প্রার্থী ছিলাম কংগ্রেসের, আমার তখন 26 বছর বয়স, কলকাতার বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্র থেকে।
দেয়াল লিখেছিলেন রাজীব গান্ধী কলকাতাকে অপমান করেছেন, কলকাতাকে মৃত নগরী বলেছেন। ছিল তো কলকাতা মৃত নগরী। আর প্রথমে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার তত্ত্বাবধানে সুব্রত মুখার্জি মেয়র 2000 সাল, 2000 থেকে 2005 কলকাতা মহানগরীর চেহারা পাল্টাতে শুরু করলো। আর 2010 সাল থেকে 2021 সাল আমি দুটো চিত্র আপনাদের সামনে পাশাপাশি রাখছি, চোখটা খুললেই কিন্তু দেখা যাচ্ছে সুমনবাবু। এই মিলেনিয়াম পার্ক যেখানে অনুষ্ঠান করছেন, সুব্রত মুখার্জি যখন মেয়র তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি করা হয়েছিল, মনে পড়ছে তন্ময় বাবুদের? একটা কাজ আপনারা করে গেছেন, দেখান তো বাংলার মানুষের কাছে, আমরা জানতে চাইছি। সুমনবাবুদের এবিপি আনন্দে দেখেই চমকে উঠলাম যে বিজেপির একজন মহিলা প্রার্থী তিনি একা একা ঘুরছেন, সুমনবাবুরা ছবি দেখাচ্ছেন, সেই মহিলা প্রার্থীর বাইট দিচ্ছেন যে আমার সঙ্গে কোনো কর্মী নেই, যত কর্মীদের ডাকছি তারা বলছে ডেলি 500 টাকা দিতে হবে, আমি বলছি 300 টাকা দিতে পারবো, 500 টাকা দিতে পারবো না। এই রাজনীতি পশ্চিমবাংলা দেখেছে? এ তো টোটাল পলিটিক্যাল ব্যাংক্রাপসি বিজেপির। তারা কি করে পশ্চিমবাংলা দখলের স্বপ্ন দেখেছিল 5 মাস 6 মাস আগে? আসলে গ্যাস বেলুনটা এত বড় করে ফুলিয়েছিলেন, ওই গ্যাস বেলুনে ছুঁচটা পড়ে গেছে, যার জন্যে গ্যাস বেলুন কিন্তু ফুটো হয়ে গেছে। হ্যাঁ, একটা সমস্যা আছে, আমি বলছি কলকাতা শহরে জল জমেছে, হ্যাঁ আমি স্বীকার করছি সে কথা, এবং তার জন্য আপনাদের জানিয়ে দিই, দু একজন বক্তা বললেনও কথাটা, এটা তো নতুন সমস্যা নয়। তার কারণ কলকাতা শহরের সোয়ারেজ সিস্টেম ব্রিটিশ আমলের তৈরি। কলকাতা শহরটা যখন তৈরি হয়েছিল, জব চার্নকের কলকাতা, তিনি যখন এসেছিলেন 6000 মানুষের জন্য এই শহরটা তৈরি হয়েছিল। সুতরাং একদিনে তো গোটা শহরটাকে আপনি খুঁড়ে আপনি তো নতুন করে তার পাতাল প্রবেশে করতে পারবেন না, তাহলে তো শহর অচল হয়ে যাবে। একটা কথা আপনাকে মানতে হবে, শহরের কিন্তু গতি এসেছে। আজকে মোহিতবাবুরা বলেন অনেক উন্নয়নের কথা বলেন, মোহিতবাবু এতই যখন উন্নয়ন, তাহলে আপনাদের উত্তরপ্রদেশ সরকারকে কেন মা ফ্লাইওভারের ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপতে হয়? তাহলে স্বীকার করে নিচ্ছেন তো যে কলকাতা মহানগরী কাজ করেছে। কেন আপনার ত্রিপুরা সরকারকে শিয়ালদা ফ্লাইওভারের ছবি দিয়ে বলতে হয় ত্রিপুরার উন্নয়ন? বিজেপি তো মেনে নিচ্ছে যে পশ্চিমবাংলার রাজধানী কলকাতা মহানগরী তিলোত্তমায় রূপান্তরিত হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কলকাতাকে নিয়েই লিখেছিলেন, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতার চলিয়াছে নড়িতে নড়িতে। সুতরাং সেই কলকাতা কিন্তু অতীত, আজ থেকে 100 বছর আগে রেখেছে। আজকের গতিময় কলকাতা, আজকে কিন্তু মোহিতবাবু আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, ডোনাল্ড ট্রাম্প যখন আহমেদাবাদ শহরে আসেন, 45 কিলোমিটার রাস্তা কিন্তু এয়ারপোর্ট থেকে শহর পর্যন্ত দুদিকে প্যান্ডেল করে ঢেকে দিতে হয় বস্তি লুকোনোর জন্যে, এবং শহরের জঞ্জাল যাতে তিনি দেখতে না পান। আজকে যদি কোনো অতিথি কলকাতা শহরের বিমানবন্দরে এসে নামেন, সুমনবাবু কলকাতা বিমানবন্দর থেকে জোকা পর্যন্ত 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগছে। বিমানবন্দর থেকে বেরোলেন, আলোয় উদ্ভাসিত কলকাতা মহানগরী, একের পর এক ফ্লাইওভার টপকাতে টপকাতে মা ফ্লাইওভার দিয়ে আলিপুর পর্যন্ত পৌঁছে, রেসকোর্সের পাশ দিয়ে বেহালা হয়ে আবার ফ্লাইওভার টপকাতে টপকাতে সে পৌঁছে যাচ্ছে জোকা, সময় লাগছে 50 মিনিট থেকে 1 ঘন্টা। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নমস্কার। রবীন্দ্রনাথকে কোট করে সমীরদা ঠোকাঠুকি শব্দটা বললেন, কিন্তু ঠোকাঠুকি জমে গেছে কোনো সন্দেহ নেই। এই তন্ময়দা এবং সমীরদার বক্তব্যে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে পুঁজি কিন্তু ক্ষমতার কাছাকাছিই থাকে। এটা সত্য, এবং এটা সব আমলেও সত্য, এবং এটা শাশ্বত সত্যও বলা যায়। আর সমীরদার কথার আরেকটা অংশে আমি অবশ্যই আসবো, থাক না, এক শহরে মা ক্যান্টিন কেউ চালান, কেউ শ্রমজীবী ক্যান্টিন চালান, অসুবিধে কে আছে? সেই ক্যান্টিনে প্রচুর মানুষ তাদের ক্ষুণ্ণিবৃত্তি যদি করেন, এ তো শুভ উদ্যোগ। সবাই একসঙ্গে ক্যান্টিন চালান না, একেবারে মেঠো রাজনীতির তুলনায় সেটা বোধহয় সাধারণ মানুষের অনেক বেশি কাজে আসবে। তবে সমীরদা যেখানে শেষ করলেন, সমীরদা আর সমীরদার দল গত কয়েক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে আশ্বস্ত করছেন যে অনেক হয়েছে, আর না, আর ভোটের দিনের ওই অশান্তি, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ এই পুরো ভোটে নাকি উঠবে না। এমনটা হলে সে তো অত্যন্ত শুভ লক্ষণ। কিন্তু প্রবাদ বলে কি জানেন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। বিশেষ করে 2015 আর 18 স্মৃতি এখনও এত টাটকা। যাই হোক, শেষ পর্যন্ত যদি এই পুরো ভোট হিংসাহীন হয়, তার থেকে আনন্দের কথা আর কী হতে পারে? তবে কিনা চিরটা কালই এই কলকাতার কিন্তু একটা অন্ধকার দিকও আছে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে
হেমেন্দ্র কুমার রায় যখন মেঘনাদ গুপ্ত ছদ্মনামে রাতের কলকাতা লিখছেন, তখন যেন সেই ছড়াটাও পাচ্ছি, জাল, জুয়োচুরি, মিথ্যে কথা, এই তিন নিয়ে কলিকাতা। আর ভোটের দিনে ওই যাবতীয় জাল আর জুয়োচুরি ধরার দায়িত্ব কার? অবশ্যই পুলিশের। কিন্তু বিরোধীরা বলেন, এবারও বলছেন, যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ দিয়ে চলবে না, কেন্দ্রীয় বাহিনী চাই। এখন আমার পরের বক্তার বৈশিষ্ট্য এই যে তিনি বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস দুটো জামানাতেই চূড়ান্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং ভোটে পুলিশ প্রশাসনের পক্ষে তাকে একেবারে অগ্রণী ভূমিকায় দেখা গেছে। আজকে তিনি বলবেন যে পুলিশের ওপর ভোটের দিন সত্যি শাসক দলের কতটা চাপ থাকে। আমার পরের বক্তা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী। গৌতম দা। শুভ সন্ধ্যা। সঞ্চালক মহাশয় যে প্রশ্নটি করলেন সেটি আমি পরে উত্তর দেব। তার কারণ হচ্ছে উনি একটা ঘন্টা বাজাবেন, আমি জানি। ঘন্টাটা বাজার পরে আমি ওনার প্রশ্নের উত্তর দেব। তার আগে যে কথাটি আমি বলতে চাইছিলাম, যে এটা অনেকটা মানে আমাদের প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার প্রথম লাইন থেকে নেয়া। আমরা যারা এই শহরে হুড়মুড় করে বেড়ে উঠেছি, সেই আমরা যারা কলকাতার এখনকার তরুণ থেকে কিশোর থেকে আমার মতো প্রৌঢ় বা বৃদ্ধ, আমরা কিন্তু শহরটাকে অত্যন্ত ভালোবাসি। আর সমীরবাবুর প্রতি অত্যন্ত শ্রদ্ধা জানিয়েও একটা কথা বলছি, কলকাতা শহর কিন্তু কখনো মৃতপ্রায় ছিল না, মৃতপ্রায় নেই, এবং যারা একে মৃতপ্রায় বলেন তাদের নিশ্চয়ই দেখার কোনো ভুল ছিল বা দেখার কোনো ভুল আছে। এবং কলকাতা শহর, আমি পৃথিবীর বহু শহরে ঘুরেছি, বহু শহরে আমার কাছে দেখা অন্যতম সেরা শহর হচ্ছে কলকাতা। এবং এটাও নিঃসন্দেহে আমাদের স্বীকার করতে হবে যে কলকাতা শহর ধীরে ধীরে একটি গতিশীল, একটি কল্লোলিনী কলকাতায় পরিণত হচ্ছে। এর জন্য যেই রেসপন্সিবল থাকুন, বাম আমলে হয়েছে কি তৃণমূলের আমলে হয়েছে বা ভবিষ্যতে হবে, তার মধ্যে আমি ঢুকছি না। আমার কাছে খালি আজকের এই অনুষ্ঠানটায় যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, যে এই কলকাতা কর্পোরেশনকে ঘিরে যে কর্মকাণ্ডটি হয় সেটি কত বড়, সেটা একটু বোধহয় বুঝে নেওয়া দরকার। আমি সেই জন্য কতগুলি পরিসংখ্যান লিখে এনেছি। মাফ করবেন, এই পরিসংখ্যানগুলো হয়তো অনেকটা বোরিং মনে হতে পারে, কিন্তু আমার এই পরিসংখ্যানগুলো আপনাদের সামনে জানাতে খুব ইচ্ছে করছে। কলকাতা শহরের কেএমসির যে ওয়েবসাইট, সেখানে এইগুলি ছাপা আছে, সেখান থেকেই নেওয়া, আমার কোনোটাই মানে অন্য কোনো সোর্স থেকে নেওয়া নয়। কলকাতা শহরের আয়তন হচ্ছে 206 স্কোয়ার কিলোমিটার, এবং সেখানে 2011 সেন্সাস অনুযায়ী 4.5 মিলিয়ন মানে 45 লক্ষ মানুষ থাকেন, এবং আরও 60 লক্ষ মানুষ তারা প্রত্যেক দিন যাতায়াত করেন। অর্থাৎ প্রত্যেক দিন, এটা 2011 কিন্তু সেন্সাস, প্রত্যেক দিন এই 1 কোটির বেশি মানুষকে নানা রকম সুযোগ সুবিধা দেবার দায়িত্ব হচ্ছে কলকাতা পুরসভার। এখানকার রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 4600 কিলোমিটারের বেশি, তার মধ্যে 1850 কিলোমিটার হচ্ছে মেন থারোফেয়ার। আর এখানকার গাড়ির সংখ্যা হচ্ছে 1.06 মিলিয়ন গাড়ি এখানে চলে। এটাও কিন্তু অনেক পুরনো রেকর্ড, এটা অনেকটা বেড়ে গেছে এখন। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মানুষের ঘনত্ব পার স্কোয়ার কিলোমিটার ডেন্সিটি এখানে হচ্ছে 24,250, যেটা আমার মনে হয় পৃথিবীর যে কোনো বড় শহরের চেয়ে বেশি, অনেকটা বেশি। আমি যদি এর পাশাপাশি আমরা যে শহরের কথা বারবার রেফার করি, লন্ডন, সেই লন্ডনের সঙ্গে তুলনা করি, এই 24,250 মানুষ পার স্কোয়ার কিলোমিটারের জায়গায় লন্ডনে থাকেন 5,701 জন মানুষ, 5 ভাগের 1 ভাগ তারা থাকেন লন্ডনে। 1 নম্বর। 2 নম্বর, রাস্তা, এই যে 4,600 কিলোমিটার বললাম, যার মধ্যে মাত্র 1,850 হচ্ছে মেন থারোফেয়ার, তার এগেনস্টে লন্ডনের রাস্তা হচ্ছে 9,200 মাইল, কিলোমিটার নয়, 9,200 মাইল। আর লন্ডনের আয়তন অবশ্য অনেক বেশি, 1,572 স্কোয়ার কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় একটা শহর যেখানে এত রকম সমস্যা জড়িয়ে রয়েছে, সেখানে আমরা এই 144টি ওয়ার্ড এবং 16টি বোরোর এই নির্বাচনের মাধ্যমে যাদের আমরা নির্বাচিত করব, আমরা তাদের কাছে কি চাই, তাদের কাছে কি আশা করি। আমি জানি আজকে যে সমস্ত প্রখ্যাত রাজনীতিবিদরা এখানে আছেন তারা নিজের দলের কথা বলবেন, আমরা যারা মধ্যমেধার সাধারণ মানুষ এখানে আছি
শ্রীজা তো আমার উপর রাগ করবেন না, আপনার নামটা এর মধ্যে চলে আসছে যেহেতু আপনি রাজনীতিক নন। যারা অন্যান্য আমার দুজন বিখ্যাত অ্যাক্টার্স অভিনেতা রয়েছেন তারাও কিছু মনে করবেন না, আমি নিজে খুব মধ্যমেদার মনে করি। আমার মনে হয় আমাদের কিন্তু আপনাদের কাছে অনেক চাওয়ার আছে। এই চাওয়াটা কি সেটা দেখতে গেলে প্রথম যেটা আমার মনে হয় যে আমি আপনাদের এই ম্যানিফেস্টোগুলো পড়ছিলাম, সবটা পাইনি, যেটুকু যেটুকু দেখেছি তার মধ্যে দেখলাম যে টিএমসি থেকে যেটা বলা হয়েছে তার মধ্যে ওই একই কথা বলা হয়েছে যেটা প্রত্যেকবারই বলা হয়, যেমন হচ্ছে ড্রেনেজ সিস্টেম ভালো করা, স্বাস্থ্য, যেমন হচ্ছে আপনার খাবার জলের, পানীয় জলের সংস্থান, তার মান উন্নয়ন, গ্রিভান্স রিড্রেসাল, তার সঙ্গে সঙ্গে একটি নতুন জিনিস এবার আছে সেটা হচ্ছে কমিউনিটি হল এবং লেডিস টয়লেট প্রত্যেক ওয়ার্ডে। আমার মনে হয় দারুণ ভালো উদ্যোগ, এটা কিন্তু যে কোনো মডার্ন শহরে থাকা দরকার। পাশাপাশি আমি বিজেপির এটা দেখছিলাম ম্যানিফেস্টো, বিজেপিও একই কথা বলেছেন প্রায়, হেলথ, এডুকেশন, সিকিউরিটি, কালচার। তার মধ্যে ওরা একটা নতুন কথা যেটা বলেছেন সেটা হলো ইউনিফাইড ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলেছেন, ইউনিফাইড ট্রান্সপোর্ট কার্ড, বিদেশে যেমন থাকে মেট্রো রেলওয়ে, লোকাল রেলওয়ে, বাস, ট্রাম সবই একটি কার্ডে যাতায়াত করা যায়। সিপিএমের যদি ম্যানিফেস্টো দেখি সেখানেও কিন্তু ওনারা ওই কথাগুলিই বলেছেন, স্বাস্থ্য, তারপরে ওনারা বলেছেন গ্রিভান্স রিড্রেসাল, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রেনেজ। তো তার মধ্যে ওরা যেটা লাগিয়েছেন, যেটা এক্ষুনি তন্ময়বাবু বলছিলেন, শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার প্রত্যেক ওয়ার্ডে। আমার মনে হয় এটাও একটা অত্যন্ত ভালো উদ্যোগ। এবং তার আগে যেটা বললাম বিজেপির ম্যানিফেস্টো যেটা দেখলাম, বিদেশে প্রায় যে কোনো বড় শহরই এটা দেখা যায় যে একটা ট্রান্সপোর্ট কার্ড নিয়ে যে কোনো আপনার ট্রান্সপোর্টের মধ্যে যাতায়াত করা যায়। কংগ্রেসও কিন্তু তাদের ম্যানিফেস্টো এরকম অনেকগুলি নতুন জিনিস বলেছেন, তার মধ্যে আবার বলছি বস্তি উন্নয়ন, ড্রেনেজ, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য শিক্ষা ইত্যাদি বাদ দিয়ে দুটি খুব ইম্পর্টেন্ট জায়গা, হকার পলিসি আর স্মার্ট স্কুল। আমার মনে হয় এগুলোও কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইস্তেহার প্রকাশ হলো, এই ইস্তেহারগুলো সত্যি সত্যি কার্যে রূপায়িত হলো কি না এটা কে দেখবেন? আমার মনে হয় রিপোর্ট কার্ড বানানো উচিত। আপনাদের সবাইকে অনুরোধ করবো, কিছু মনে করবেন না, আপনারা যারা আজকে রাজনীতিক যারা রিপোর্ট কার্ড যদি তৈরি করেন, প্রত্যেক বছর বছর যদি একটা রিপোর্টে পাওয়া যায় আমি এইগুলি বলেছিলাম, তার মধ্যে আমি এইগুলি করতে পেরেছি, এইগুলি করতে পারিনি এবং কেন করতে পারিনি তার যদি কারণটা বলেন। আমি কয়েক বছর আগে, এই জাস্ট লকডাউনের আগে, প্রায় শিলিগুড়ি আমার যেতে হতো আমার কাজের জন্যে, সেখানে খুব চমৎকার জিনিস দেখেছিলাম। শিলিগুড়ি কর্পোরেশন এবং এসজিডিএ তারা করতেন কি, রাস্তার ধারে ধারে বোর্ড লাগাতেন যে এই রাস্তাটি এইখান থেকে এত দূর অবধি বড় করা হচ্ছে, চওড়া করা হচ্ছে, এই কাজের জন্য নির্ধারিত মূল্য এত, কাজ শুরু এত তারিখে, কাজ শেষ এত তারিখে। আমি জানি না এরম করে একটা সিস্টেম করা যায় কিনা, অন্তত আজকাল ইন্টারনেটের যুগে এটা কিন্তু এমন কোনো ডিফিকাল্ট নয়, যাতে সাধারণ মানুষ জানতে পারেন যে ইস্তেহারটা কি মুখের কথা না এটা সত্যি সত্যি কাজে লাগানো হচ্ছে। এটি গেল প্রথম আমার অবজারভেশন। এরপরে হচ্ছে আবার ওই কেএমসির ওয়েবসাইটে ফিরে যাই। কলকাতা কর্পোরেশনের ফাংশনস কি এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক রকম দ্বিধা আছে। তন্ময়বাবু একটু আগে বলছিলেন, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা শুনে আমরা সত্যি সত্যি আমরা অনেকেই জানি, আবার যারা যারা জানি না তাদের শুনে খুব ভালো লাগলো যে উনি সেই সময়ের সিএসসিকে দিয়ে বিদ্যুতের মূল্য কমাতে পেরেছিলেন। এবং সেটা পাশাপাশি আমরা যদি দেখি যে কেএমসির কাজ কি, কেএমসিকে কি করতে হবে সেটা দেখতে গেলে আবার ওই কেএমসির যদি আমরা পোর্টালে যাই, সেখানে দেখি কেএমসিকে 14টা কাজ কিন্তু ম্যান্ডেটারিলি করতে হবে বলে তারা বলেছেন। এবং এই ম্যান্ডেটারি কাজের বাইরে আরও রয়েছে 15টা ডিসক্রিশনারি কাজ। এই 14 রকম কাজ কিন্তু কলকাতা কর্পোরেশনকে করতেই হবে এবং এর বাইরে 15 রকম কাজ ডিসক্রিশনারি। আমার মনে আছে আমি এর আগে আমার কন্যা চাকরি করতেন মেলবোর্ন শহরে, অস্ট্রেলিয়ায় প্রায় যেতে হতো। তো সেই সময় আমার সাথে অস্ট্রেলিয়ার কিছু মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিছু অফিসারদের সাথে কথা হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের মূল কাজ কি? আমায় বলছিলেন আমাদের মূল কাজ 3টি, 3 Rs। তার মানে বললেন 3 Rs মানে হচ্ছে রোডস, রাবিশ অ্যান্ড রেটস। রাস্তা ঠিক রাখা, রাস্তা ঠিক রাখার সঙ্গে অবশ্যই ড্রেনেজ তার সঙ্গে যুক্ত রয়েছে, রাবিশ জঞ্জাল পরিষ্কার করা, এবং তৃতীয়ত হচ্ছে রেটস মানে অর্থ উপার্জন করা, যেটা একটু আগে সমীরবাবু বলছিলেন যে অর্থ উপার্জনটা অত্যন্ত দরকার, যাতে কেএমসি তারা নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে পারেন। ফিরে আসি আগের কথায়, এই যে 14টি ম্যান্ডেটারি কাজ সেগুলি কি, খুব তাড়াতাড়ি পড়ে যায়। প্রথমটা সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিনিং অ্যান্ড রিমুভাল অফ ফিল্থ,
laying and maintaining of public streets, provision of public lighting, sewerage and drainage, naming and numbering of streets, planting of tree, laying out of maintenance of public park, health and welfare, regulation of trade, provision of municipal markets, maintenance of heritage monuments, record keeping, providing by itself or by an agency means of supply of water for fire fighting. এই যে 14টি কাজ, এগুলো কিন্তু হচ্ছে ম্যান্ডেটারি কাজ। এই কাজগুলো কতদূর হচ্ছে এটা কিন্তু আমাদের জানা দরকার, নাগরিকদের জানা দরকার। একটা কথা মনে রাখবেন, এটা আমি বারবার সবসময় রাজনীতিবিদদের সামনাসামনি আজকে পেয়ে গেছি বলে বলছি, আপনারা যদি মনে করেন আপনারা হচ্ছেন এমপ্লয়ি অফ দ্য পাবলিক, এইটা যদি কখনো মাথার থেকে সরে যায় না তাহলে কিন্তু খুব মুশকিল। আপনারা হচ্ছেন আমাদের এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কিন্তু কোনো না, মানে খারাপ কথা না, আমরা সবাই কারণ না কারো এমপ্লয়ি, কোনো না কোনো জায়গায় আমরা কাজ করি। এই কথাটা যদি মাথায় থাকে, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যেই এরপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্বে আসুন, মেয়র হন, ডেপুটি মেয়র হন, কাউন্সিলর হন, তাদের একটা রিপোর্ট কার্ড কিন্তু আমরা খুব দেখতে আশা করব যে আপনারা কি কি করছেন। এবং সেই ক্ষেত্রে আমার আরেকটা কথা মনে হচ্ছেই, যে সেটা না বলে পারছি না, যে আমি কয়েকদিন ধরে এবিপি আনন্দ, জাস্ট 1 মিনিট নেব এক্সট্রা, যে আমি প্রায়ই দেখছিলাম, আপনি কিছুদিন আগে বলছিলেন এবিপি আনন্দের একটি অনুষ্ঠানে ওই পাড়ায় পাড়ায় তারকারা, পানীয় জলের কিন্তু এখন অনেক উন্নতি হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পানীয় জল পেতে খুব অসুবিধা হয় না, জল জমা, জল নিকাশি বেশিরভাগ জায়গায় হলেও বেহালার দিকে কিন্তু এখন এই সমস্যাটা প্রবল। আর একটু আগে সমীরবাবু বলছিলেন যে মাটির তলে এই যে আমাদের পয়ঃ প্রণালী, এটা কে ঠিক করবে? এটা সেই আগে একজনকে বলেছিলেন যে সেই রুডিয়ার্ড কিপলিংয়ের মতো, যে সিটি ডিটেক্টেড সিটি ইরেক্টেড, ওটা বলে কোনো লাভ নেই। আমি যখন পুলিশ কমিশনার ছিলাম আমাকেও এই কথা শুনতে হয়েছে তৎকালীন পুরো বোর্ডের কাছে। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কি আজীবন এই সমস্যায় ভুগবেন? যারা বেহালায় থাকেন তারা কি নাগরিক নন? কিন্তু আজকালকার দিনে বর্তমান টেকনোলজিতে খুব সহজেই মাটির তলের ছবি তোলা যায়। সেই ছবি তুলে আমাদের জানতে হবে কি করে আমরা ঠিক করব। আরেকটা খুব মস্ত বড় সমস্যা হচ্ছে হকার। হকারদের কিন্তু জীবিকার প্রয়োজন রয়েছে। হকাররা যেখানে রয়েছেন তাদের কিন্তু উঠিয়ে দিলে হবে না, তাদের একটা কোনো জায়গায় রিসেটেলমেন্ট করতে হবে, কিংবা এমনভাবে বসতে দিতে হবে যাতে যাতায়াতের পথটা না আটকে। আজকেই কাগজে দেখছিলাম কেউ একজন লিখেছেন, বোধহয় সরঞ্জিৎ চক্রবর্তী বা এরম কেউ, যে উনি বলছেন রাসবিহারী থেকে সাদার্ন অ্যাভিনিউতে আর হেঁটে যেতে পারি না। সত্যি সত্যি কলকাতার রাস্তায় হাঁটার যে আনন্দ ছিল, সেই আনন্দ কিন্তু অনেকটা চলে যাচ্ছে। আমাদের অনুরোধ হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা হলো খুব বড় কথা, যেহেতু পুলিশে চাকরি করেছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট। কলকাতাতে আমরা কেএমসিতে এত রকম আমাদের শক্তি রয়েছে, এত বড় অর্গানাইজেশন, কিন্তু আমফানের সময় আমরা যে দেখলাম যে কেএমসি এবং সিএসসির মধ্যে যে প্রকট একটা বিরোধ, এ ওর নামে দোষ দিচ্ছে, ওর নামে দোষ দিচ্ছে, এটি যেন আর না হয়। এর জন্য আমাদের কি করা দরকার আপনারাই জানেন। 2021 সালে আমি দেখেছি একটি চমৎকার বই বেরিয়েছে, সেই বইটির নামটাও আমার কাছে কোনো একটা জায়গায় লেখা ছিল, যেটা কেএমসি থেকেই তৈরি করেছেন, মানে তারা বের করেছেন যে এখানে কি করা উচিত। কিন্তু আমি আশা করব যে এই কাজটি নতুন বোর্ড এসে করবেন, এবং তার ফলে কলকাতাবাসীর জীবন আরও সচ্ছল হবে, আরও আনন্দদায়ক হবে, এবং আমরা সবাই এই গঙ্গার ধারে আজকে যেমন চমৎকার পরিবেশে বসে আছি সেইভাবে করব। একটা কথা না, এই পুলিশের কথা আসার আগে একটা কথা বলি, এবারের কিন্তু মানে ভোটের যে প্রি রানটা ভারী চমৎকার। এখনও অবধি কাগজে পড়িনি কেউ কাউকে মেরেছেন, কেউ কাউকে ধরেছেন, কেউ কারোর নামে খুব অশ্লীল কথা বলেছেন, অন্তত কাগজে পড়িনি। আর আরেকটি খুব দারুণ খবর পড়েছি, সেটি দেখলাম যে তৃণমূলের একজন প্রার্থীর সমর্থনে একজন ভদ্রমহিলা রাস্তায় ক্যাম্পেন করছেন, তার স্বামী তিনি বিজেপির প্রার্থী ওই ওয়ার্ডেই, এবং সেই ভদ্রমহিলা বললেন যেটা আমার ব্যক্তিগত অধিকার, আমি তৃণমূলকে ভালোবাসি, আমি তৃণমূলের প্রার্থীরও এখানে ক্যাম্পেনিং করছি, কিন্তু বাড়ি ফিরে গিয়ে কিন্তু আমি স্বামীর সঙ্গে সংসার করব। দয়া করে এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা মনে রাখবেন যে আপনারা সত্যি সত্যি আপনারা অত্যন্ত বিশিষ্ট রাজনীতিবিদ, কিন্তু আমরা কিন্তু আপনাদের ওয়াচ করি। আপনাদের এই প্রোগ্রেস কার্ডটা আমাদের পকেটে থাকে, বলতে পারি না, ভয় পাই, কারণ আপনি আমার যদি জিজ্ঞেস করেন জানো আমি কে, ওইটা একটু আমাদের মনে 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 ভয় থাকে, বাট তা না হলে কিন্তু প্রোগ্রেস কার্ডটা কিন্তু আমাদের পকেটে। এবার হচ্ছে পুলিশের কথা, যেটা সুমনবাবু বলছিলেন। দেখুন, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, কলকাতা পুরো নির্বাচন সামাল দেওয়ার জন্যে কলকাতা পুলিশের হাতে যা ম্যান পাওয়ার রয়েছে, যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তা যথেষ্ট। কিন্তু এদের সঠিকভাবে কাজ করতে দিতে হবে, সম্পূর্ণ দ্বিধাহীনভাবে। কলকাতার যিনি বর্তমান নগরপাল
তাকে আমি খুব ভালো করে চিনি, আমরা একসঙ্গে কাজ করেছি, অত্যন্ত কেপেবল অফিসার। আমার খুব ভালো লাগলো তিনি যখন এসে টিভির সামনে বললেন যে আমরা কলকাতা পুর নির্বাচনকে নির্বিঘ্নে কোনো রকম হিংসা ছাড়া আমরা করে দেখাবো। আমি বিশ্বাস করি ওর কথায়। খালি একটি কথা, এখানে কিন্তু বেশি দায়িত্বটা শাসক দলের। পুলিশকে একটু একদম উইদাউট কন্ট্রোল, মানে একদম কিছু না বলে কাজ করতে দিন। একটা কথা সুমনবাবু জিজ্ঞেস করেছিলেন যে আমি যখন পুলিশে চাকরি করতাম আমাদের ওপর চাপ ছিল কিনা। সত্যি কথা বলতে গেলে শাসক দলের লোকেরা সবসময় চেষ্টা করেন একটু একটু বাড়তি সুবিধা নেবার জন্যে। আমার ব্যক্তিগত কথা বলতে পারি, সেই সময় বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, আমি যখন পুলিশ কমিশনার ছিলাম, তিনি পরিষ্কার করে বলেছিলেন আপনাদের কাজটা আপনারা করবেন, এই ব্যাপারে আমার কাছে কোনো রকম ইনস্ট্রাকশনস নেবেন না। তাতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছিল। এবং এবার পুলিশ যেভাবে কাজ করছে এখনো অবধি আমার ধারণা পুলিশের ওপর এইরকমই কোনো ইনস্ট্রাকশনস আছে। পুলিশের যারা আছেন তারা সব জানেন আমরা যে অ্যারেঞ্জমেন্ট সাধারণভাবে করি ত্রিস্তরীয় অ্যারেঞ্জমেন্ট, এছাড়া হচ্ছে আমাদের ফ্লাইং স্কোয়াড, এবং এই ইলেকশনের আগে বিভিন্ন দলের যারা একটু ইলেকশনের দিন একটু শক্তি টক্তি প্রয়োগ করেন এই লোকগুলোকে উঠিয়ে নেওয়া। এই লোকগুলোকে ওঠালে দয়া করে আপনারা ইন্টারভিন করবেন না, ওরা কিছুদিন বন্ধ থাকুক, যার যার যে কেস আছে, এবং তার সঙ্গে সঙ্গে রিভলভার এবং বোমা উদ্ধার করা। এমন কিছু করবেন না যাতে আমরা কলকাতাবাসীরা মনে করি যে এবার যেন না হয়। এখনো অবধি রান খুব ভালো আছে, এবং আমার ধারণা যে এবারের পুর নির্বাচন ভালো যাবে। যারা পুর নির্বাচনে জিতে যারা কাউন্সিলর হবেন, যারা মেয়র এবং মেয়র ডেপুটি মেয়র হবেন, সবাইকে আমাদের আগাম শুভেচ্ছা জানানো থাকলো। খালি মনে রাখবেন যে নাগরিকরা কিন্তু আপনাদের ওপরে ওয়াচ রাখবে, এবং আপনাদের প্রোগ্রেস কার্ডটাও দেখতে চাইবো। কখনো ভুলবেন না আপনারা হচ্ছেন এমপ্লয়িজ অফ দ্য পিপল। নমস্কার। অনেক ধন্যবাদ গৌতম দা। আমার গৌতমদার কথা শুনতে শুনতে এক প্রাক্তন মেয়রের কথা মনে পড়ছিল। ম্যানিফেস্টো প্রকাশ হয়েছে, তো সেই নিয়ে কিছু প্রশ্ন নিয়ে গেছি তার কাছে। তো তিনি দেখলাম মন দিয়ে নিজের দলের ম্যানিফেস্টোটা পড়েনি। তো গৌতম দা সেই বিরল বাঙালির অন্যতম যিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো পড়েছেন। আমি আশা করব যে সিরিয়াসনেস নিয়ে গৌতম দা বা এই বিরল বাঙালিরা ম্যানিফেস্টো পড়েন, সেই সিরিয়াসনেস নিয়ে যারা সেই ম্যানিফেস্টো তৈরি করেছেন, ছেপেছেন এবং বিতরণ করেছেন, সেই রাজনৈতিক দলও সেই সমান সিরিয়াসনেস নিয়ে সেটাকে রূপায়ণ করবেন, যেটা সব থেকে বড় কথা। রিপোর্ট কার্ডের চমৎকার সাজেশন দিয়েছেন গৌতম দা। আমি বলছি যে রিপোর্ট কার্ডে একটা মুশকিল আছে জানেন, আসলে এই নতুন প্রতিশ্রুতির ফুলঝুরিতে ওই পুরনো না করতে পারার খতিয়ানগুলোকে ভালো করে মুড়ে দেয়া হয়, আর সেইটা রিপোর্ট কার্ড সামনে এলে কতটা কি হবে আমার জানা নেই।